আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লিটারেচার উইথ জাকিয়া। আজকের ভিডিওতে আলোচনা করব আ ডলস হাউস, রিটেন বাই হেনরিক ইবসন। হেনরিক ইবসনের লাইফ ডিউরেশন হচ্ছে 1828 থেকে 1906 সাল পর্যন্ত। এ ডলস হাউস নাটকটি পাবলিশড হয়েছিল 1879 সালে। এটার সেটিংস হচ্ছে নরওয়ের একটি ছোট শহর। আর ডলস হাউস মূলত একটি রিয়েলিস্টিক ড্রামা। রিয়েলিস্টিক ড্রামা বলতে সেই সকল ড্রামাগুলোকে বোঝায় যেখানে ওই ড্রামার অ্যাকশন বা ঘটনাগুলো মানুষের দৈনন্দিন জীবনের ঘটনাকে প্রকাশ করে। এই ড্রামাতে হেনরিক ইবসন তৎকালীন সময়ের সামাজিক বিভিন্ন চিত্রগুলো তুলে ধরেছেন। এই নাটকে অল্প সংখ্যক কিছু ক্যারেক্টার্স রয়েছে, আমরা সেগুলো এক নজর দেখে আসব। প্রথমে রয়েছে নোরা হেলমার। নোরা হেলমার হচ্ছে এই নাটকের প্রোটাগনিস্ট। তার ৮ বছরের বিবাহিত জীবন এবং তার হাজবেন্ডের নাম হচ্ছে টরভেল্ড হেলমার। সে হচ্ছে খুবই কেয়ারফ্রি এবং জলি মাইন্ডের একজন মহিলা। এরপরে রয়েছে টরভেল্ড হেলমার, নোরার হাজবেন্ড। সে হচ্ছে রিসেন্টলি একটা ব্যাংক জবে প্রমোশন পেয়েছে। এরপরে রয়েছে ক্রোগস্টেড। সে হচ্ছে এই নাটকের একমাত্র অ্যান্টাগনিস্ট অথবা ভিলেন। পরবর্তীতে রয়েছে মিসেস লিন্ডে। সে হচ্ছে নোরা হেলমারের স্কুল ফ্রেন্ড। সবশেষে রয়েছে ডক্টর র্যাঙ্ক। তিনি হচ্ছে হেলমার ফ্যামিলির একজন ফ্যামিলি ফ্রেন্ড। এই ড্রামার ইম্পর্টেন্ট থিমগুলো হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন, লাভ অ্যান্ড ম্যারেজ, ওয়ার্ক অ্যান্ড মানি এবং ডিসেট। এবারে চলে যাচ্ছি এই ড্রামার সামারিতে। এই ড্রামাটি মূলত রাইটার তৎকালীন সময়ে নারীদের বন্দিদশা অবস্থা এবং সেখান থেকে বেরিয়ে আসার একটি চিত্র তুলে ধরেছেন। এটি ছিল রাইটারের একজন বান্ধবী যার নাম লরা, তার বাস্তব জীবনের ঘটনা। আর সেখান থেকে ইন্সপায়ার হয়ে হেনরিক ইবসন এই ড্রামাটি রচনা করেন। ড্রামার শুরুতেই আমরা দেখব ড্রামার মেইন ক্যারেক্টার নোরা হেলমার। সে ক্রিসমাসের জন্য অনেকগুলো গিফট কিনে বাসায় ঢুকছে। তার রুমে যাওয়ার সময় পাশের রুম থেকে তার হাজবেন্ড এসে তাকে খুব সুন্দর করে স্বাগত জানায় এবং সে নোরাকে তিরস্কার করে যে অনেকগুলো টাকার শপিং সে করে ফেলেছে, কারণ কিছুদিন আগে তাদের পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু বর্তমানে তাদের আর্থিক অবস্থা কিছুটা ভালো হওয়ার কারণে তারা বিলাসবহুল জীবনযাপন করতে পারছে। আর ঠিক সে সময়ই তাদের সার্ভেন্ট এসে জানায় যে তার পারিবারিক বন্ধু ডক্টর র্যাঙ্ক এসেছেন এবং ডক্টর র্যাঙ্ক এসে তাদের সাথে গল্প গুজব করছে, আড্ডা দিচ্ছে। আর ঠিক তখনই আসে নোরার স্কুল ফ্রেন্ড মিসেস লিন্ডে। অনেক বছর ধরে তাদের কোনো সাক্ষাৎ নেই এবং নোরা জানায় যে মিসেস লিন্ডের হাজবেন্ড যে মারা গেছে কয়েক বছর আগে সেটা সে পত্রিকায় দেখেছে, কিন্তু ব্যস্ততার কারণে তাকে একটি সমবেদনামূলক চিঠি পাঠাতে সে ভুলে গেছে। গল্প করতে করতে নোরা জানায় যে একটা সময় তাদের পারিবারিক অবস্থাও খুবই খারাপ ছিল। সে এবং টরভেল্ড অনেক কষ্ট করেছে, কিন্তু বর্তমানে তার হাজবেন্ডের প্রমোশনের কারণে তারা এখন বেশ ভালো আছে। মিসেস লিন্ডে জানায় সে একাকী জীবন পার করছে এবং তার এখন একটা চাকরির খুবই প্রয়োজন। মিসেস লিন্ডে এটা বলে যে নোরা যেন তার হাজবেন্ডের অফিসে তাকে একটা চাকরির ব্যবস্থা করে দেয়, কারণ মিসেস লিন্ডের হাজবেন্ডের মৃত্যুর পর সে এখন সম্পূর্ণ একা। তার মা ছিল, তিনিও মারা গেছেন এবং তার ভাইরা এখন যথেষ্ট বড় হয়েছে এবং তারা নিজেরাই নিজেদের দায়িত্ব নিয়ে নিয়েছে। সুতরাং এখন মিসেস লিন্ডে একাকী থাকছে, সেজন্য তার একটা চাকরির প্রয়োজন। এরপর নোরা মিসেস লিন্ডেকে আশ্বস্ত করে যে এই বিষয়ে সে তার হাজবেন্ডের সাথে কথা বলবে, তাকে যেন একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। তারা দুজন গল্প করতে করতে এক ফাঁকে নোরা তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ যে একটি গোপন কথা সেটা মিসেস লিন্ডেকে বলে দেয়। তার গোপন কথাটি হচ্ছে তার হাজবেন্ড যখন বিয়ের প্রথম দিকে অসুস্থ হয়ে পড়েছিল, ইতালি নিয়ে যেতে হয়েছিল বায়ু পরিবর্তনের জন্য, কিন্তু তখন তাদের কাছে এত টাকা ছিল না বিদায় নোরা ব্যাংক থেকে তার বাবার সই জাল করে অনেক টাকা লোন নিয়েছিল। কিন্তু সে তার হাজবেন্ডকে জানিয়েছে যে এই টাকাগুলো তার বাবা তাকে দিয়েছে। ড্রামাটির এই পার্টে আমরা দেখব এই ড্রামার যে অ্যান্টাগনিস্ট অর্থাৎ ভিলেন রয়েছে ক্রগস্টেড, সে বাসায় আসে। সে নোরার হাজবেন্ড টরভেল্ডের অফিসে একজন নিচু পদের কর্মচারী। এই ক্রগস্টেড আসলে নোরার যে সিক্রেট সে জানতো, যে নোরা তার বাবার সই জাল করে ব্যাংক থেকে লোন নিয়েছে। এই ক্রগস্টেডকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তার অনৈতিকতার কারণে, কিন্তু সে যেহেতু নোরার এই সিক্রেটটি জানতো, সুতরাং সে নোরাকে ব্ল্যাকমেল করা শুরু করে যেন নোরা তার হাজবেন্ডকে রাজি করায় তার চাকরিটি বহাল রাখার জন্য। নোরা তার এই সিক্রেটটি যেন ফাঁস না হয়ে যায় তার হাজবেন্ডের কাছে, সেজন্য সে ক্রগস্টেডের জন্য
তার কাছে সুপারিশ করে যে তাকে যেন চাকরি থেকে বরখাস্ত করা না হয়। কিন্তু নোরার হাজবেন্ড টরভেল্ড সে কিছুতেই রাজি হয় না এই অনৈতিকতা সম্পন্ন একজন লোককে তার অফিসে রাখার জন্য। নোরা তার কাছে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু টরভেল্ড বলে যে এটা আমার পক্ষে রাখা সম্ভব নয়। আর তখনই ক্রোগস্টেড সে ব্ল্যাকমেল করার জন্য বলে, আমি তোমার সিক্রেটটি তোমার হাজবেন্ডের কাছে প্রকাশ করে দিব একটি লেটারের মাধ্যমে। এবং সে সেই কথাগুলো একটা লেটারে লিখে তাদের বাসায় লেটার বক্সে রেখে যায়। আর এরপর থেকে নোরা অনেক বেশি ভয় পাচ্ছিল যে কখন তার হাজবেন্ডের সামনে এই লেটারটা পড়ে যায়। নোরা তখন এই বিষয়ে তার স্কুল ফ্রেন্ড যে মিসেস লিন্ডে তার সাথে আলোচনা করে যে সে এখন কি করতে পারে। মিসেস লিন্ডে তখন তাকে আশ্বস্ত করে এবং বলে যে এই বিষয়টি নিয়ে আমি ক্রোগস্টেডের সাথে কথা বলবো, তাকে মানানোর চেষ্টা করব সে যেন লেটারটি উঠিয়ে নেয়। ততক্ষণ পর্যন্ত তুমি তোমার হাজবেন্ডকে ওই লেটার বক্সের কাছে থেকে কিছুটা দূরে রেখো, সে যেন লেটারটি পেয়ে না যায়। কিন্তু দেখা গেল যে পরদিন ক্রিসমাস এবং সেখান থেকে আসার পর তার হাজবেন্ড টরভেল্ড লেটার বক্সটি খুলে এবং সেই লেটারটি পেয়ে যায়। আর তখন সে নোরার উপর অনেক বেশি রিয়েক্ট করে, নোরাকে একজন মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত। সে বলে যে একজন মা হিসেবে তুমি যদি এরকম হও তাহলে আমার সন্তানরা তোমার কাছ থেকে ভালো কিছু নিশ্চয়ই শিখবে না। তুমি একজন প্রতারক, ভণ্ড। আমি চাই না তুমি আর আমার সন্তানদের মুখ দেখো, তারা তোমার কাছ থেকে কিছু শিখতে পারবে না এরকম ভণ্ডামি প্রতারণা ছাড়া। কিন্তু নোরা এটা ভেবে কষ্ট পাচ্ছিল যে সে এই কাজটা তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য করেছিল। ইভেন সে এখনো কষ্ট করে যাচ্ছে সেই লোন পরিশোধ করার জন্য, কিন্তু তার হাজবেন্ড তাকে ভুল বুঝছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে মিসেস লিন্ডে তখন ক্রোগস্টেডের সাথে দেখা করে এবং তাকে সবকিছু বুঝিয়ে বলে। একটা সময় তাদের কথোপকথনের মাধ্যমে বোঝা যায় যে এই মিসেস লিন্ডে এবং ক্রোগস্টেডের মধ্যে অনেক দিন আগে একটা সম্পর্ক ছিল, কিন্তু মিসেস লিন্ডে একজন ধনবান ব্যক্তিকে পেয়ে এই ক্রোগস্টেডকে বিয়ে না করে তাকেই বিয়ে করে। কিন্তু এখন মিসেস লিন্ডে ক্রোগস্টেডকে বলে যে আমি সম্পূর্ণ একা, তুমি চাইলে এখন আমরা আবার বিয়ে করে একসাথে সংসার করতে পারি। এই কথা শুনে ক্রোগস্টেড অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে নোরার হাজবেন্ডকে যে চিঠিটা লিখেছে সেটা উঠিয়ে নেওয়া। সে এটাও বলে যে সে নোরাকে নিরপরাধ প্রমাণ করার জন্য আরো একটি চিঠি সে টরভেল্ডের কাছে লিখবে। টরভেল্ডকে বুঝিয়ে বলে নোরা যে নিরপরাধ। এবং পরবর্তীতে দেখা যায় টরভেল্ড তার ওয়াইফ নোরার কাছে ক্ষমা চায় এবং সে তার ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে নোরার মাইন্ড চেঞ্জ হয়ে যায়। সে ভাবতে থাকে বিয়ের আগে সে তার বাবার হাতের একজন পুতুল ছিল, বিয়ের পর সে তার হাজবেন্ডের হাতের পুতুল হয়েছে। আসলে তার লাইফটা এভাবেই কাটছে, তার নিজের কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা কখনোই ছিল না। সে তার হাজবেন্ডকে বলে যে এই 8 বছরের বিবাহিত জীবনে আমরা আসলে কেউ কাউকে চিনতেই পারিনি। তুমি আমাকে যেসব কথা বলেছো, প্রতারক, ভণ্ড, এগুলো আসলে আমার মনে এমন ভাবে গেঁথে গিয়েছে যে তোমার এই কথাগুলো এখন আর আমাকে ছুতে পারছে না। এরপরে নোরা ডিসিশন নেয় সে বাসা থেকে বেরিয়ে যাবে, স্বাধীন মতো তার জীবন যাপন করবে। এভাবে কারো হাতের পুতুল হয়ে সে বন্দি জীবন আর কাটাতে চায় না, এ বলে সে বাসা থেকে বেরিয়ে যায়। আর এভাবেই এই ড্রামাটির সমাপ্তি হয়েছিল। মূলত তৎকালীন সময়ে মেল ডমিনেটিং সোসাইটিতে নারীদের যে অবস্থা ছিল, তারা যে পুরুষদের হাতের পুতুলের মতো থাকতো, সেই বিষয়টি এই ড্রামার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন হেনরিক ইবসন। আশা করি আপনারা গল্পটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। and if you guys haven't yet subscribed my channel, then do subscribe it and hit the bell icon. Thanks for watching.